সারা বিশ্বে কোথায় কি হচ্ছে সেই সব খবর নিয়েই বিশ্ব বুলেটিন। পৃথিবীর এক শক্তিশালী দেশে যেন কমছে না মৃত্যুর হার। কখনো করোনা, কখনো বন্দুকবাজদের আক্রমণ। শোনা যাচ্ছে অন্য আরেকটি শক্তিশালী দেশ এই দেশটির বিরুদ্ধে সুর চড়িয়েছে একটি বিশেষ বিষয় নিয়ে। জানা গিয়েছে দেশটি নাকি এখন তালিবান তোষণ নিয়ে অন্য আরেকটি দেশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে। গুলিয়ে ফেলবেন না, এই দেশের সব কেচ্ছা কাহিনী নিয়েই আজকের নিউজ ডিকোডেড। মৃত্যু যেন পিছু ছাড়ছে না আমেরিকার। কখনো করোনা, কখনো বন্দুকবাজের হামলা, আর এবার ভয়াবহ জাহাজডুবি। রোড আইল্যান্ড প্রদেশের লুইসিয়ানা উপকূলে সামুদ্রিক ঝড় হ্যারিকেনের মতো প্রবল বাতাসের ধাক্কায় ডুবে গেল একটি বাণিজ্যিক জাহাজ। এখনো পর্যন্ত উপকূল বাহিনী তল্লাশি চালিয়ে 6 জনকে উদ্ধার করলেও নিখোঁজ 12 জন। উদ্ধার হয়েছে এক নাবিকের মৃতদেহ। জাহাজটি দক্ষিণ ফাউরাঞ্চন বন্দর থেকে ছাড়ার পরই দুর্ঘটনার কবলে পড়ে। আবহাওয়া কতটা প্রতিকূল ছিল তা বলতে গিয়ে উপকূল বাহিনীর ক্যাপ্টেন উইল ওয়াটসন জানিয়েছেন, মেক্সিকো উপসাগরে সেই সময় 130 থেকে 145 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হচ্ছিল। তখন সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ছিল 7 থেকে 9 ফুট। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ছিল। অন্ধকার ও খারাপ আবহাওয়ার কারণে নিখোঁজ ব্যক্তিদের খোঁজ চালানো 1440 বর্গমাইল এলাকা জুড়ে কার্যত অসাধ্য হয়ে পড়ে। এবার তাইওয়ান ইস্যুতে আমেরিকার বিরুদ্ধে নড়ে চড়ে বসল চীন সরকার। আগুন নিয়ে যেন না খেলা হয় এমনটাই হুমকির সুর শোনা গেল বেজিংয়ের গলায়। চলুন জেনে নিই ঠিক কি হয়েছে সেখানে। অন্যদিকে তাইওয়ান ইস্যুতে ফের আমেরিকার বিরুদ্ধে নড়ে চড়ে বসল চীন। তারা যেন আগুন নিয়ে না খেলে এমনটাই হুমকির সুরে ওয়াশিংটনকে জানিয়ে দিল বেজিং সরকার। বাইডেন প্রশাসন কয়েকদিন আগেই তাইওয়ানের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে, আর তাতেই চটেছে চীন। বরাবরই ফিলিপিন্স ও তাইওয়ানদের বিরুদ্ধে বেজিংয়ের আগ্রাসনের অভিযোগ তুলতে দেখা গিয়েছে আমেরিকাকে। এবার নয়া নির্দেশিকায় দ্বীপরাষ্ট্রটির কূটনীতিবিদ ও আমলাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার দ্বার আরও প্রস্তুত করেছে ওয়াশিংটন। চীনের মুখপাত্র জাও লিজিয়ান কার্যত হুমকি দিয়ে সাবধান করে দিতে চেয়েছেন হোয়াইট হাউসকে। তার কথায় তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলবেন না। এই মুহূর্তে আমেরিকা তাইওয়ান সংক্রান্ত যে কোনো বিষয় থেকে অবিলম্বে সরে আসুন। জানা গিয়েছে মার্কিন মহল এখন পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে। চলুন জেনে নিই সেই অভিযোগের কারণটা ঠিক কি। এও শোনা যাচ্ছে আফগানিস্তানে তালিবানকে মদত দিচ্ছে পাকিস্তান। মার্কিন সেনেটর জ্যাক রিড ইসলামিক দেশটির প্রকৃত ছবি প্রকাশ করে এমনটাই জানালেন। নিজের কাজ হাসিল করার জন্যই আমেরিকা ও তালিবান উভয় পক্ষের সঙ্গেই তাল মিলিয়ে কাজ করছে পাকিস্তান, এমনটাই দাবি করেন তিনি। মার্কিন সংসদের উচ্চকক্ষে পাকিস্তানি সেনাবাহিনী ও গুপ্তচর সংস্থা আইএসআই এর স্বরূপ প্রকাশ করেন সেনেট আর্মড সার্ভিসেসের কমিটির চেয়ারম্যান জ্যাক রিড। তার দাবি, আফগানিস্তানে তালিবানের সাফল্যের প্রধান কারণ পাকিস্তানের মদত। জঙ্গি সংগঠনটির জন্য পাকিস্তানের তৈরি করা অভয়ারণ্যগুলি ধ্বংস করতে পারেনি আমেরিকা। তিনি আরও বলেন, আফগান স্টাডি গ্রুপের মতে সন্ত্রাসবাদের অস্তিত্ব রক্ষা ও প্রসারের জন্য অভয়ারণ্যগুলি অত্যন্ত জরুরি। বিভিন্ন সময় তালিবানকে মদত দিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। তবে সুযোগ বুঝে ও নিজেদের স্বার্থসিদ্ধি করতে সময়ে সময়ে আমেরিকার সঙ্গে সহযোগিতা করছে তারা, যা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সারা বিশ্ববাসীর কাছে আতঙ্কের হয়ে উঠেছে এক ভাইরাস। গোটা পৃথিবীর ওপর যেন নেমে এসেছে অভিশাপ। বাজারে ভ্যাকসিন এলেও কাটছে না এর রেশ। শোনা যাচ্ছে এই ভাইরাস আবারও ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। একটি দেশে এখন রেকর্ড হারে বাড়ছে মৃত্যুর সংখ্যা। জানা গিয়েছে ভ্যাকসিন নেওয়ার ফলে একটি দেশের প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। কোন দেশের কথা বলা হচ্ছে এবং অসুস্থ হয়ে পড়া সেই প্রধানমন্ত্রী এখন কেমন আছেন, এই সব নিয়েই আজকের টক অফ দ্য ওয়ার্ল্ড। গত বছর থেকে শুরু হওয়া করোনা নামক মহামারীর জেরে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা মনুষ্য জাতির। পরিস্থিতি এমনই হয়ে গিয়েছিল যে প্রাণ গেলে শুধুমাত্র দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আর কিছুই করার ছিল না মানব জাতির। ধীরে ধীরে বাজারে টিকা এসেছে। বিভিন্ন দেশ তাদের নিজেদের প্রস্তুত করা টিকা ব্যবহার করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করতে চাইলেও সেই প্রচেষ্টায় জল ঢেলেছে করোনা ভাইরাসের নতুন ধরন। বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস নিজেই নিজের শক্তি বৃদ্ধি করেছে। জিনগত বিভিন্ন মিউটেশনের ফলে তার শক্তি
আরো বেড়েছে, যা আরো ভয়াবহ করে তুলেছে এই ভাইরাসকে। জানা যাচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যায় আমেরিকাকে ছাড়িয়ে গিয়েছে ব্রাজিল। নতুন শ্রেণীর দাপটে হাজার হাজার মানুষ মারা যাওয়ায় শুধু চোখের জলই ফেলতে হয়েছে পরিবারের লোকেদের। আসুন জেনে নিই ব্রাজিলে এখন ঠিক কি অবস্থা। শীর্ষে পৌঁছালো ব্রাজিল, তবে আনন্দ নয়, দুঃখই এখন নিত্য সঙ্গী হয়ে উঠেছে ব্রাজিলবাসীর কাছে। ভয়াবহ পরিস্থিতির ফলে হাড়হিম করা দৃশ্য চোখে পড়েছে ব্রাজিলে। দৈনিক মৃত্যুতে সদ্য আমেরিকাকে ছাপিয়ে গিয়েছে এই দেশটি। জানা গেছে ৩৭০০রও বেশি মানুষের মৃত্যু হয়েছে একদিনে। ব্রাজিলের এক সংবাদ পত্রিকায় দাবি করা হয়েছে যে পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে যাচ্ছে। দম বন্ধ হয়ে মৃত্যু হচ্ছে বহু মানুষের। অক্সিজেনের অভাবে এত মানুষের মৃত্যু চোখে দেখা যাচ্ছে না। কিন্তু সাংবাদিকদের এই মন্তব্যে সেই দেশের প্রেসিডেন্ট জাইর বলসোনারো প্রশ্ন তুলেছেন। ব্রাজিল মার্চ মাসে রেকর্ড মৃত্যু দেখেছে বলেই জানা যাচ্ছে পরিসংখ্যান থেকে, কিন্তু এবার মার্চের দ্বিগুণেরও বেশি মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন বহুজন। শোনা গিয়েছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ফ্রান্সে। অবস্থা এমনই হয়ে গিয়েছে যে হাসপাতালগুলিতে বেডের অভাব দেখা যাচ্ছে। এখন নাকি তৃতীয় দফার লকডাউনের পথে হাঁটতে চলেছে দেশটি। এখন ঠিক কি অবস্থা ফ্রান্সে? মারণ ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় চিন্তার ভাঁজ পড়েছে ফ্রান্স সরকারের কপালে। মৃতের সংখ্যা এখন প্রায় ১ লক্ষ ছাড়িয়েছে। হাসপাতালগুলিতে ঠাঁই পাওয়া এখন ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের পক্ষে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামী বেশ কয়েকদিন দেশের সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। টিকাকরণের যে গতি ফ্রান্স প্রশাসন আশা করেছিল, বাস্তবে টিকাকরণ হচ্ছে তার থেকে বেশ কিছুটা কম গতিতে, যা সরকারের উদ্বেগ বাড়িয়েছে। অর্থনীতি ঠিক রাখার স্বার্থে ফের লকডাউন না করার কথা ভাবলেও সে পথ থেকে আবার সরে এসেছে ফ্রান্স প্রশাসন। প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন, এখনই যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা হয় তবে আরো ভয়াবহ আকার ধারণ করবে এই ভাইরাস। সংক্রমণ আটকাতে মানুষের চলাচল বা সমবেত হওয়ার উপর বিধিনিষেধগুলি কঠোরভাবে প্রয়োগ করার কথাও বলেছেন তিনি। এই মহামারীর শেষ যে কবে হবে এবং কবে যে সাধারণ মানুষ আবার স্বাধীন ছন্দে জীবনযাপন করতে পারবেন, সে প্রশ্নই এখন মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যেই জানা গিয়েছে বিভিন্ন দেশের করোনার টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। বিশ্বের ২টি দেশের তরফ থেকে তাদের নিজেদের তৈরি টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। একটি দেশ আপাতত স্থগিত রেখেছে টিকাকরণ। এখন এও শোনা যাচ্ছে যে করোনা ঠেকাতে চীনের টিকা ভালোভাবে কাজ করছে না। চীনের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোলের ডিরেক্টর গাও ফু সাম্প্রতিক এই কথা জানিয়েছেন। পশ্চিমের দেশগুলির করোনা টিকার কার্যকারিতা নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছে চীন। আবার বহু দেশে নিজের তৈরি কয়েক কোটি করোনার টিকা পাঠিয়েছে চীন। কিছু দেশে এই চীনা টিকা নেওয়ার পরই আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। তাই সেই সব পাঠানো টিকার কার্যকারিতা কতটা হবে তা নিয়েও সন্দেহ রয়েছে বিশেষজ্ঞ মহলে। শুধুমাত্র চীনের টিকাই নয়, শরীরে রক্ত জমাট বাঁধার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে জনসন অ্যান্ড জনসনের টিকাকরণের পরেও। ফলে এই টিকা আপাতত বন্ধ রাখার কথা ঘোষণা করল আমেরিকা। আমেরিকার ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল যৌথভাবে একথা জানিয়েছে। তারা জানিয়েছে এই ধরনের ঘটনা বিরল এবং গুরুতর বিষয়। জনসন অ্যান্ড জনসনের প্রতিষেধক নেওয়ার কিছুদিন পরে ৬ মহিলার শরীরে রক্ত জমাট বাঁধার ঘটনা সামনে আসে। একই সঙ্গে তাদের শরীরের প্লেটলেটও কমে গিয়েছে। ফলে তাদের ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা কার্যকর হবে তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। আর এই পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে জনসনের টিকা। বিশ্ব বুলেটিনের সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন।
আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। 9/11-র 20তম বর্ষপূর্তির আগেই সেখানে থাকা সমস্ত সৈন্যকে ফিরিয়ে নেবে আমেরিকা সরকার। হোয়াইট হাউসের উচ্চপদস্থ বিভিন্ন অফিসাররা এ খবর জানিয়েছে। হোয়াইট হাউস সূত্রের খবরে ঘোষণা করতে পারেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। দিনটা মনে আসতেই এখন গা শিউরে ওঠে অনেকের। বস্টন থেকে লস অ্যাঞ্জেলেসে যাওয়া এরোপ্লেন আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঘাত হানে, মারা যান বহু মানুষ। মৃতের সংখ্যা ছিল 2753 জন। 2001 সালের 9 নভেম্বর সেই আমেরিকায় বিমান হানার পর তালিবানের বিরুদ্ধে অভিযান শুরু করে আমেরিকা। তারপর থেকে প্রায় 2 দশক ধরে বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যায় আমেরিকার সেনা ছিল আফগানিস্তানে। এখন সে দেশে তালিবানি প্রভাব অনেকটাই কমেছে। আমেরিকাও তার সেনা সংখ্যা কমিয়েছে। আগের দশকে প্রায় 1 লক্ষ সৈন্য সে দেশে রেখেছিল আমেরিকা। কমাতে কমাতে ডোনাল্ড ট্রাম্পের সময় তা নেমে এসেছিল 2500-এ। শোনা যাচ্ছে এখন বাকিদেরও ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করবেন বর্তমান প্রেসিডেন্ট বাইডেন। আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে তুরস্কে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন হয়েছে। আগামী 24শে এপ্রিল থেকে 4 মে পর্যন্ত হতে চলা সেই সম্মেলনের বিষয় 40 বছর ধরে যুদ্ধপীড়িত আফগানিস্তানে স্থিতাবস্থা আনা। আমেরিকা সমর্থিত এই শান্তি সম্মেলনে প্রথমবার একসঙ্গে থাকবে আফগান সরকার, তালিবান এবং আন্তর্জাতিক কয়েকটি সংস্থা। পরবর্তীকালে কি পুরোপুরি সেনামুক্ত হবে আফগানিস্তান? তার উত্তর লুকিয়ে রয়েছে সময়ের গর্ভে। আচমকাই বন্দুকবাজ হামলা যেন আমেরিকার এক প্রত্যহ ঘটনা হয়ে উঠেছে। আবারও আমেরিকায় বন্দুকবাজের হামলা দেখা গেল। এর আগেও বেশ কিছু হামলা হয়েছিল সেখানে, যেখানে বহু মানুষ নিহত হয়েছিলেন। এবার এই হামলায় নিহত হলেন 4 জন ভারতীয় বংশোদ্ভূত শিখ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গোটা ঘটনার উপর নজর রাখছে ভারতীয় দূতাবাস। আগেও বর্ণ বিদ্বেষীদের প্রসঙ্গে আমেরিকায় আচমকা গুলিতে প্রাণ গিয়েছিল বহু মানুষের। প্রেসিডেন্ট বাইডেন বর্ণ বিদ্বেষীদের প্রতি তীব্র ক্ষোভ উগরেও দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদের সকলকেই এর বিরুদ্ধে একসাথে লড়তে হবে। প্রেসিডেন্টের এই বক্তব্যের পর আবারও আমেরিকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রথমে একটি স্পাই চলেছিল গুলি, মারা গিয়েছিলেন এশীয় বংশোদ্ভূত বেশ কিছু মহিলা। এবার ইন্ডিয়ানা পুলিশের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ফেডেক্সের কার্যালয়ে আচমকাই চলল নির্মমভাবে গুলি। ওই সংস্থাটির কর্মীদের উপর গুলি বর্ষণ করে 19 বছরের ব্রান্ডন স্কট হোল নামের এক তরুণ। ওই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন। তার মধ্যে রয়েছেন 4 জন ভারতীয় বংশোদ্ভূত শিখ। এদিকে হামলার পরই আত্মহত্যা করে ওই বন্দুকবাজ। তবে কি কারণে হঠাৎ ওই ব্যক্তি গুলি চালিয়ে এত জনকে মেরে ফেললেন তা স্পষ্ট করে জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, ফেডেক্সের কর্মীদের মধ্যে প্রায় 90% ভারতীয় বংশোদ্ভূত। ফলে এই হামলার নেপথ্যে বর্ণ বিদ্বেষ থাকতে পারে বলেও মনে করছেন তদন্তকারীদের একাংশ। ইউরোপে 10 লাখের গণ্ডি ছড়ালো মৃত্যু। আজ সাংবাদিক বৈঠক করে একথা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখার আঞ্চলিক ডিরেক্টর হান্স ক্লুগ। ফের সাবধান করে দিয়ে বলেন, যতই টিকাকরণ শুরু হয়ে যাক না কেন, পরিস্থিতি এখনো যথেষ্ট ভয়ের। করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে চোখ কপালে উঠেছে বিশ্বের সব দেশেই। নিজের মিউটেশন নিজেই করে এবার আরও ভয়াবহ আকার ধারণ করল মারণ ভাইরাস। এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখার আঞ্চলিক ডিরেক্টর হান্স ক্লুগ জানান, প্রতি সপ্তাহে ইউরোপে নতুন করে আক্রান্ত হচ্ছেন 16 লক্ষ মানুষ, অর্থাৎ ঘন্টায় 9500 জন, মিনিটে 160 জন। হুয়ের ইউরোপ শাখার আওতাধীন 53টি দেশ, এর মধ্যে 2টি দেশ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত, রাশিয়া এবং তুরস্ক। হান্স জানান, প্রথমে কিছু দেশে সংক্রমণ কমার সামান্য লক্ষণ দেখা গিয়েছিল, কিন্তু সেটা দেখে সংক্রমণ হার কমছে ধরে নেওয়া ভুল হবে। শুধুমাত্র নবীনদের মধ্যে সংক্রমণ কমতে দেখা যাচ্ছে। হাসপাতালগুলোর অবস্থা এখনও এক। হু কর্তা জানান, তাদের কাছে নিয়মিত রিপোর্ট আসছে, আইসিইউ এর জায়গা নেই,
ফ্রান্সের উদাহরণ দিয়ে তিনি জানান, এপ্রিল মাসে এদেশে আইসিইউয়ে রোগী ভর্তি সর্বোচ্চ স্তর ছুঁয়েছে। টিকাকরণ কেমন চলছে, কী পর্যায়ে রয়েছে, এসব না ভেবে সংক্রামক রোগের ক্ষেত্রে যা যা করা উচিত সেই অনুযায়ী করোনা বিধি তৈরি করার পরামর্শ দিয়েছেন হান্স। না হলে স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়তে পারে যে কোনো দিন, তা মনে করিয়ে দিয়েছেন তিনি। পৃথিবী থেকে এই মারণ ভাইরাস কবে লুপ্ত হবে, এখন সেই দিকেই তাকিয়ে সারা বিশ্ববাসী। সারা পৃথিবীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এই নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কবার্তা দিয়েছে সারা বিশ্বের সব দেশকে। কিন্তু তা উড়িয়ে স্বাধীনতার রোডম্যাপ ধরে আরও এক পা এগোলো ব্রিটেন। আরও কিছুটা লঘু করা হলো করোনা বিধি। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, লকডাউন থেকে ধীরে ধীরে বেরিয়ে আসবে ব্রিটেন। এই ধাপে অতি প্রয়োজনীয় নয় এমন দোকানগুলিও খুলে দেওয়া হয়েছে। খোলা হয়েছে জিম, সেলুন, পাব, আউটডোর রেস্তোরাঁ। চিড়িয়াখানাতেও যেতে পারবেন মানুষ। গত 3 মাস সরকারি নির্দেশে বন্ধ ছিল এই সবই। বরিস জনসন বলেন, আমি নিশ্চিত সরকারের এই সিদ্ধান্তে ব্যবসায়ীরা অনেকটাই স্বস্তি পাবেন। সাধারণ মানুষও এতদিন ঘরবন্দি, এবার তারা এই সব জায়গাতে যেতে পারবেন। তবে প্রত্যেকের কাছে আর্জি, নিজেদের দায়িত্ব ভুলবেন না। হাত ধুতে হবে, মুখ ঢাকতে হবে, দূরত্ব বিধি অবশ্যই মেনে চলতে হবে। ব্রিটেনে এখনো পর্যন্ত 3,90,00,000 ডোজ টিকাকরণ হয়েছে। 70 লক্ষ বাসিন্দার 2টি ডোজই নেওয়া হয়ে গিয়েছে। এটি দেশের জনসংখ্যার 10.51%, অর্থাৎ এখনো বিপুল সংখ্যক মানুষের টিকাকরণ সম্পূর্ণ হওয়া বাকি। যাদের টিকাকরণ শেষ হয়েছে তার বড় অংশই প্রবীণ। নবীন প্রজন্ম এখনও প্রতিষেধকহীন। এ অবস্থায় লকডাউন তুলে দেওয়ার বিরোধিতা করেছিলেন হুয়ের ইউরোপ শাখার বিশেষজ্ঞ ক্যাথরিন স্মলইউড। সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে জানান, কড়া করোনা বিধির জন্যই সংক্রমণ কিছুটা কমেছে। বিধি হালকা করে দিলে ফল ভালো হবে না। স্মলউড আরও বলেছিলেন, ভাইরাস শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে। নতুন স্ট্রেনের সংক্রমণ ক্ষমতা ও মারণ ক্ষমতা দুই বেশি। এই নতুন স্ট্রেনের সামনে এখন কম বয়সীরা যাদের টিকাকরণ হয়নি তারা বিপজ্জনক অবস্থায় রয়েছে। এখনই নিজেদের সাফল্যে ব্রিটেনের খুশি হওয়ার মতো কিছুই হয়নি। মার্কিন মসনদে পালা বদলের পর আরও তিক্ত হয়েছে আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক। ফের তুঙ্গে পৌঁছেছে দুই মহাশক্তির ঠান্ডা লড়াই। এবার আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে নাক গলানো ও সেদেশে সাইবার হামলা সহ একাধিক শত্রুতাপূর্ণ কার্যকলাপ চালানোর অভিযোগে রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা প্রশাসন। দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল চওড়া করে নিষেধাজ্ঞা চাপানোর পাশাপাশি 10 রুশ কূটনীতিবিদকেও আমেরিকা থেকে বহিষ্কার করল বাইডেন প্রশাসন। হোয়াইট হাউস সূত্রের খবর, আমেরিকার ব্যাংকগুলিকে রাশিয়ার সঙ্গে লেনদেন চালিয়ে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে 10 রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ রয়েছে। এছাড়া গত বছর হওয়া আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে আরও 32 জন রাশিয়ার নাগরিকের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেন প্রশাসন। হোয়াইট হাউস একটি বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া যদি স্থিতিশীলতাকে ধাক্কা দেওয়ার প্রক্রিয়া চালিয়ে যায় তাহলে কৌশলগতভাবে এবং অর্থনৈতিকভাবে যাতে আরও প্রভাব ফেলা যায় এমন পদক্ষেপ করবে আমেরিকা। এদিকে বিশ্লেষকদের একাংশের দাবি, মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এর ফলে দুই দেশের মধ্যে সংঘাত চরম মাত্রা পেতে পারে। তাই পরিস্থিতি সামাল দিতে ও দেশের জনমত পক্ষে রাখতে জেনে বুঝে নিষেধাজ্ঞার মতোই সাজানো পদক্ষেপ করছে আমেরিকা। তবে এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়বে। পাল্টা মার্কিন কূটনীতিবিদদের বহিষ্কার করতে পারে রাশিয়া। উল্লেখ্য, গত মার্চ মাসের 15 পাতার এক রিপোর্ট প্রকাশ করেছিলেন মার্কিন গোয়েন্দারা। সেই রিপোর্টে দাবি করা হয়েছিল, গত নভেম্বরে নির্বাচনে ট্রাম্পকে জেতাতে কলকাঠি নেড়েছিলেন ভ্লাদিমির পুতিন। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে 78 বছরের বাইডেন বলেন, রাশিয়ার রাষ্ট্রপ্রধান যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে চক্রান্ত করেছিলেন সেজন্য মূল্য চোকাতে হবে তাকে। কেবল এটুকুই নয়, এরই পাশাপাশি তাকে খুনি বলেও আক্রমণ করেন পুতিন। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালিনকে বিষ খাইয়ে খুনের জন্য তিনি অভিযুক্ত করেন পুতিনকে। তার এমন মন্তব্য ঘিরে ফের দুদেশের ঠান্ডা যুদ্ধের আবহই যেন ফিরে আসতে দেখছে ওয়াকিবহাল মহল। সময় আরও একটা বিরতির, সঙ্গে থাকুন। আজ 18 এপ্রিল। এই দিনটা গোটা ভারতবর্ষের মানুষ মনে রাখবে চিরকাল। এই দিনেই তৎকালীন ইংরেজ শাসন যে আর বেশি দিন চলবে না তা একটি ঘটনার মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল গোটা বাঙালি জাতি।
জানতে ইচ্ছে করছে তো কি সেই ঘটনা? এই নিয়েই আজকের ডি ডে। আজ 18 এপ্রিল 1930 সালের এই দিনেই ভারত মাতার বঙ্গ সন্তানরা বুঝিয়ে দিয়েছিল যে তারা ব্রিটিশ শাসনের সামনে কখনোই মাথা নত করবে না। জননায়ক সূর্য সেন তার বিপ্লবী দলের পক্ষ থেকে ইস্তেহার দেন এবং জানিয়েছিলেন তারা তৎকালীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়। এই দিন রাত 10টায় পূর্ব পরিকল্পনা মতোই চট্টগ্রামে মোট 64 জন বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের সরকারি অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন। এই সময় সূর্য সেনের অন্যতম সঙ্গী ছিলেন গণেশ ঘোষ, প্রীতিলতা ওয়াদ্দেদার। মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন তার বিপ্লবী দলের নাম দিয়েছিলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। মাস্টারদা চেয়েছিলেন তার বাহিনীর সাহায্যে চট্টগ্রামে তিনি বিপ্লবের আগুন জ্বেলে দেবেন এবং এই আগুন ছড়িয়ে পড়বে ভারতের নানান প্রান্তে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী চট্টগ্রামে 2টি সরকারি অস্ত্রাগার লুণ্ঠিত হয়। টেলিফোন টেলিগ্রাফ অফিসের যন্ত্রপাতি নষ্ট করে দিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এই ঘটনার পর 57 জন বিপ্লবী শহর ছেড়ে নিকটবর্তী জালালাবাদ পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন। ব্রিটিশ সৈন্যরা এই পাহাড় ঘিরে ফেলে। এরপর অবিরাম গুলির লড়াই চলেছিল, যার ফলে মারা গিয়েছিলেন বহু বিপ্লবী। বিশ্ব বুলেটিন আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ চোখ রাখুন, ওয়ানে থাকুন।